নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি চারটের চারদিক। আর শুরুতেই আমাদের নজর সন্দেশখালির দিকে। সন্দেশখালি কাণ্ড নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। আর এর মধ্যেই যে খবর পাওয়া যাচ্ছে যে সন্দেশখালিতে যে 144 ধারা জারি করা হয়েছে তা খারিজের নির্দেশ কলকাতা হাইকোর্টের। বিচারপতির পর্যবেক্ষণ যে উত্তেজনা প্রবণ এলাকা ছাড়া গোটা এলাকায় কেন এই 144 ধারা, এই প্রসঙ্গে আপনাদের সামনে অবশ্যই আরো তথ্য তুলে ধরবো। পাশাপাশি জানিয়ে রাখি, বামেদের জেলায় জেলায় বিক্ষোভ কেন না সন্দেশখালি কাণ্ডে আমরা জানি প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দারকে গ্রেফতার করা হয়েছে এবং এই গ্রেফতারের প্রতিবাদে এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, জেলায় জেলায় বাম বিক্ষোভ। যে ছবি দেখতে পাচ্ছেন বহরমপুর এবং কৃষ্ণনগর, বামেদের বিক্ষোভের ছবির একই সঙ্গে আপনাদের দেখাতে পাচ্ছি সেই ছবিও। সন্দেশখালি কাণ্ডে প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দারের গ্রেফতারের প্রতিবাদে বামেদের বিক্ষোভের ছবি, যেখানে পুলিশকে লাঠিচার্জ করতে হয়। বহরমপুর কৃষ্ণনগরের তুলকালাম কাণ্ড দেখতে পাচ্ছেন কতটা উত্তেজনা ছড়িয়েছে। দেখতে পাচ্ছেন বহরমপুরের ছবি এই মুহূর্তে। জানিয়ে রাখি কি কারণে এই বিক্ষোভ, বামেদের বিক্ষোভ, এবং কি কারণে সন্দেশখালি কাণ্ড, যেখানে প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দারকে গ্রেফতার করেছে পুলিশ। আমরা জানি যে তাকে যখন আটক করা হয় তখন বাঁশদ্রোণী থানায় যখন তাকে নিয়ে যাওয়া হয়, সেই দিন থেকে কিন্তু বামেদের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়, অবিলম্বে তার মুক্তির দাবি করা হয় এবং তারপর থেকে তারা বলেছিলেন যে পদক্ষেপ নেবেন তারা, আইনি পদক্ষেপও নেবেন তারা। সব মিলিয়ে আজকের ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন একই সঙ্গে বহরমপুর এবং কৃষ্ণনগরে। সুবল মজুমদার কৃষ্ণনগরের প্রতিনিধি, কথা বলবো সরাসরি, এই মুহূর্তের পরিস্থিতি জানবো তার কাছ থেকে। সুবল, দেখো, আজ বাম শ্রমিক সংগঠন এবং সিপিআইএম এর যৌথ উদ্যোগে কৃষ্ণনগরে আইন অমান্য অবস্থান বিক্ষোভের অনুষ্ঠান হচ্ছিল বা সামিল হচ্ছিলেন বিক্ষোভকারীরা। সেই সময় পুলিশ ব্যারিকেড করে এবং পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়, ধুন্ধুমার কাণ্ড হয়ে যায়। প্রচুর পুলিশ সেখানে মোতায়েন ছিল। এরই মধ্যে এই ধস্তাধস্তিতে এক মহিলা পুলিশ কর্মী আহত হয়ে যায় এবং তাকে সঙ্গে সঙ্গে জল টল দিয়ে কোনো রকমে তাকে সুস্থ করার চেষ্টা করা হচ্ছে এবং এই পরিস্থিতিতে আরো বেশি উত্তপ্ত হয়ে ওঠে এবং ধুন্ধুমার কাণ্ড এখনো চলছে। পুলিশের সঙ্গে তাদের যে ধস্তাধস্তি এবং ব্যারিকেড ভাঙার চেষ্টা এই অবস্থান বিক্ষোভকে ঘিরে। সুবল, তুমি আমাদের সঙ্গে থাকো। মাঝে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, অর্থাৎ একদিকে যেমন বামেদের বিক্ষোভ জেলায় জেলায়, বসিরহাট কিছুক্ষণ আগেই যে ছবি আপনাদের দেখাচ্ছিলাম আবারও আপনাদের সামনে তুলে ধরছি। বিজেপির যে এসপি অফিস ঘেরাওয়ের কর্মসূচি, সেই কর্মসূচিকে ঘিরে তুলকালাম কাণ্ড বাঁধে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, পুলিশের লাঠিচার্জ, পাল্টা ইট বৃষ্টি, রণক্ষেত্র বসিরহাটের এসপি অফিস এলাকা, সেই ছবিও আপনাদের সামনে তুলে ধরছি। একদিকে বামেদের বিক্ষোভ, অন্যদিকে বিজেপির যে কর্মসূচিকে ঘিরে উত্তাল বসিরহাট। কথা বলবো আমাদের প্রতিনিধি সুবল মজুমদারের সঙ্গে। সুবল, তুমি যেমনটা বলছিলে যে একজন পুলিশ কর্মী আহত, সব মিলিয়ে জানতে চাইবো এই যে বামেদের বিক্ষোভ কর্মসূচি যখন শুরু হয়, ঠিক কোন মুহূর্তে এতটা উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি, ঠিক কি হয় স্পষ্টভাবে বলো। দেখো, এটা হচ্ছে কৃষ্ণনগর কোতোয়ালির থানার সামনে তারা যখন অবস্থান বিক্ষোভ করে তখন সেখানে পুলিশ ব্যারিকেড করে রাখা হয় এবং যাতে তারা কোনো রকমেই সেই ব্যারিকেড ভেঙে আসতে না পারে তার জন্য কিন্তু প্রচুর পুলিশ মোতায়েন ছিল। সেই অবস্থাতে এই বিক্ষোভ অবস্থানরত যারা আইন অমান্য যেসব কর্মসূচি নিয়েছিলেন, যেসব বাম শ্রমিক সংগঠন এবং বামফ্রন্টের লোকজন, তারা কিন্তু ওই ব্যারিকেড ভাঙার চেষ্টা করে। তাতেই ধুন্ধুমার কাণ্ড পরিস্থিতি হয় এবং পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়। এই পরিস্থিতিতে পড়ে এক মহিলা পুলিশ কর্মী আহত হন এবং অসুস্থ হয়ে পড়েন। এরপরেই কিন্তু ধীরে ধীরে কিন্তু পরিস্থিতি সামালের জন্য আরো পুলিশ বাহিনী আসতে থাকে। এখনো পুলিশ বাহিনী যথেষ্ট সেখানে মোতায়েন এবং এই মুহূর্তে কিন্তু কিছুটা হলেও পিছু হটেছে আন্দোলনকারীরা। মধুবন্তী, ধন্যবাদ সুবল। কথা বললাম আমাদের নদিয়ার প্রতিনিধি সুবল মজুমদারের সঙ্গে। এবার বহরমপুরের ছবিটা আপনাদের দেখাচ্ছি। বহরমপুরও একই পরিস্থিতি, বামেদের বিক্ষোভ, আর সেখান থেকেই রয়েছেন আমাদের প্রতিনিধি। এই মুহূর্তে কি পরিস্থিতি জানতে চাইবো। ছিল এবং তাদের ডেপুটেশন ছিল, পাশাপাশি তাদের আইন অমান্য আন্দোলন, যে আইন অমান্য আন্দোলনকে ঘিরে কিন্তু ধুন্ধুমার কাণ্ড শুরু হয়। কারণ হচ্ছে হঠাৎ করেই যারা বাম সমর্থক কর্মী রয়েছেন তারা পুলিশকে লক্ষ্য করে ঢিল চলতে শুরু করে। এরপরে বেশ কয়েকজন পুলিশ কর্মী আহত হন এবং মঞ্চে ছিলেন কিন্তু মোহাম্মদ সেলিম, রাজ্য সিপিএম সম্পাদক মোহাম্মদ সেলিম বিশাল জমায়েত করে
সেখানে কিন্তু বহরমপুর টেক্সটাইল মোড়ে সভা চলছিল এবং সভা শেষে সেখানে বামেদের আইন অমান্য আন্দোলন কর্মসূচি ছিল। সেই আইন অমান্য আন্দোলন করতে গিয়ে কিন্তু শান্তিপূর্ণভাবে হচ্ছিল, হঠাৎ করেই কিছু বাম কর্মী সমর্থকেরা কিন্তু পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুটতে শুরু করে। এরপরে কিন্তু রণক্ষেত্রের চেহারায় পুলিশ স্বাভাবিকভাবেই তাড়া করে টিয়ার গ্যাস ছোড়া হয় বেশ কিছু। এই মুহূর্তে কয়েকজনকে আটক করা, গ্রেপ্তার করা হচ্ছে, পুলিশ তাদের ভ্যানে তুলছে। আমরা বহরমপুর টেক্সটাইল মোড়ে এই মুহূর্তে বিশাল পুলিশ বাহিনী রয়েছে, তবে যে বাম কর্মী সমর্থকরা যারা ছিলেন তারা কিন্তু এখান থেকে সবাই চলে গেছেন। বেশ কয়েকজন কিন্তু তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এই মুহূর্তে এলাকা থমথমে প্রচন্ড উত্তেজনা রয়েছে। তবে স্বাভাবিকভাবে এই যে বহরমপুর টেক্সটাইল জনবহুল যে এলাকা, সেই জনবহুল এলাকায় কিন্তু একটা বিষয় জানতে চাইবো, যে মুহূর্তে এই কর্মসূচি শুরু হয়, বিক্ষোভ দেখাতে শুরু করেন বাম কর্মী সমর্থকরা, সেই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি ছিল এবং এতটা উত্তেজনা কেন ছড়ালো? দেখো, প্রত্যেকভাবেই কিন্তু প্রায় দিন দেখা যায় যে বহরমপুর যে টেক্সটাইল মোড় রয়েছে সেখানে বিভিন্ন যারা রাজনৈতিক দল আছে, বিশেষ করে বিরোধী রাজনৈতিক দল, তারা কর্মসূচি নেয়, বিভিন্ন সময় আইন অমান্য আন্দোলন তারা করে থাকে। কিন্তু আজকে যে সভা, সেই সভায় কিন্তু রাজ্য শিক্ষা সম্পাদক মোহাম্মদ সেলিম উপস্থিত ছিলেন এবং তার বক্তব্য শেষে কিন্তু যা বিশাল বামকর্মী সমর্থকরা হাজির হয়েছিলেন জেলার বিভিন্ন প্রান্ত থেকে। এরপরেই কিন্তু তারা এসে পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করে, যদিও প্রথম দিকে 2-4 জন পুলিশের ব্যারিকেড ওঠার চেষ্টা করে। তারপরেই কিন্তু হঠাৎ করেই বহরমপুরে যে ব্যারাকটার মাঠ রয়েছে সেখানে যেমন রয়েছিল বামকর্মী সমর্থকরা, পাশাপাশি ঘাটপথের কর্মী সমর্থক, এরপরে কিন্তু পুলিশকে লক্ষ্য করে ঢিল ছুটতে শুরু করে। বেশ কয়েকজন পুলিশ কর্মী আহত হন, যার ফলে পুলিশে কিন্তু টিয়ার গ্যাস ছুটতে পুলিশ বাধ্য হয় এবং এই মুহূর্তে এলাকা পুরো থমথমে হয়ে গেছে। এলাকায় পুলিশ ছাড়া অন্য জনমানুষ নেই। বিভিন্ন যারা বাম কর্মী সমর্থক রয়েছেন বেশ কিছু কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বক্তব্য, তাদের দাবি যে নিরাপদ সর্দারকে যেমন গ্রেপ্তার করা হয়েছে, পাশাপাশি তুমি আমাদের সঙ্গে থাকো। যে ছবি আপনাদের দেখাচ্ছি বহরমপুরের ছবি, রণক্ষেত্রের চেহারা নেয় বহরমপুর। বামেদের বিক্ষোভের পর এই কর্মসূচিকে ঘিরে যে পরিস্থিতি তৈরি হয় সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। জেলায় জেলায় বাম বিক্ষোভ কেন? সন্দেশখালী কাণ্ডে প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দার, তাকে গ্রেফতারের প্রতিবাদে এই আন্দোলন, এই বিক্ষোভ কর্মসূচি, যার উত্তাল চেহারার ছবি বহরমপুরে স্পষ্ট। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। কথা বলবো, যোগাযোগ করেছি আমাদের প্রতিনিধি কল্যাণ চন্দ্রর সঙ্গে। কল্যাণ, তুমি বলছিলে যে অনেকেই আহত হয়েছেন এবং পুলিশ কর্মীও আহত হয়েছেন, সব মিলিয়ে এই মুহূর্তে কি পরিস্থিতি? এবং জানতে চাইবো বিক্ষোভকারীরা তারা ঠিক কি বলছেন তাদের কর্মসূচি নিয়ে। দেখো, পুলিশ কর্মীরা আহত মানে পুলিশ কর্মীদের মাথা ফেটে গেছে, মুখ ফেটে গেছে। এরকম বহু পুলিশ কর্মী যারা মাথায় হেলমেট দিয়েছিলেন সেই হেলমেট বের করে ইট খুলেছে এবং মানে অর্ধেক ইট পুরোপুরি হয়েছে, যার ফলে প্রচুর পুলিশ কর্মী, কারণ পুলিশরা প্রস্তুত এভাবে ছিল না। কারণ বহরমপুরে যেভাবে বিভিন্ন সংগঠন যেভাবে আন্দোলন করে, যারা আইন অমান্য করে, তারা কিন্তু পুলিশ ব্যারিকেড ভাঙার চেষ্টা করে, তারপরে কিন্তু তারা শান্ত হয়ে যান এবং তাদের কর্মসূচি সফল হলো, এরকম ভাবে তারা চলে যান। কিন্তু হঠাৎ করেই আজকে মোহাম্মদ সেলিম এবং পাশাপাশি বাম নেতৃত্ব যারা মঞ্চে ছিলেন তারা কিন্তু প্রচন্ড ভাবে তাদের সমর্থন করছিলেন যে তাদের আন্দোলনের পেছনে, যার ফলে কিন্তু যারা গ্রামগঞ্জ থেকে যারা কর্মী সমর্থক এসেছেন তারা প্রত্যেকে কিন্তু ঢিল ছুটতে শুরু করে। ঢিল বৃষ্টি হওয়ার ফলে কিন্তু বাধ্য হয়ে পুলিশ সেখান থেকে তাদের টিয়ার গ্যাস ছাড়তে তারা বাধ্য হয় এবং প্রচন্ড ভাবে চোখ জ্বলতে শুরু করলে ছত্রভঙ্গ হয়ে যায় বামকর্মী সমর্থকেরা। এরপরে যে বহরমপুরে ব্যারাকটার ময়দান রয়েছে সেখান দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। একদমই কল্যাণ, সেই ছবিও আমরা দেখতে পাচ্ছি। আপাতত ধন্যবাদ কল্যাণ তোমাকে। কথা বললাম আমাদের প্রতিনিধি কল্যাণ চন্দ্রর সঙ্গে। জেলায় জেলায় বাম বিক্ষোভের ছবি আপনাদের সামনে তুলে ধরলাম। এই সংক্রান্ত আরো তথ্য নিয়ে, আরো খবর নিয়ে ফিরছি একটা ছোট্ট বিরতির পর। সঙ্গে থাকবেন। বিরতিতে যাওয়ার আগে যে ছবি আপনাদের দেখাচ্ছিলাম বামেদের জেলায় জেলায় বিক্ষোভের ছবি, এবার দেখাবো বসিরহাটের ছবি। আমরা জানি যে আজকে বিজেপির কর্মসূচি ঘিরে সেখানে কিন্তু ধুমধুমার কাণ্ড বাঁধে, সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। পুলিশের লাঠিচার্জ, পাল্টা ইট বৃষ্টি, রণক্ষেত্র চেহারা নেয় বসিরহাটের এসপি অফিস এলাকা। আমরা জানি আজ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে যে কর্মসূচি ছিল এসপি অফিস ঘেরাও, সেই কর্মসূচিকে ঘিরে আজ রণক্ষেত্রের চেহারা নিল বসিরহাট থানা এলাকা। সরাসরি কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন সেখান থেকে আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, একটু আগে যে পরিস্থিতি ছিল আমরা দেখেছি, এই মুহূর্তে কি পরিস্থিতি জানতে চাইবো। দেখো, এই মুহূর্তে রাজ্য বিজেপির সভাপতি তিনি পুলিশ সুপারের অফিসের 2 মিটার দূরে তিনি ব্যারিকেড রয়েছে পুলিশের, সেখানে অবস্থান বিক্ষোভ করছে এবং বিজেপি নেতা যে বিকাশ সিংয়ের নিঃশর্ত মুক্তির দাবিতে। তুমি জানো আজ যে ধুমধুমার পরিস্থিতি, অর্থাৎ
রাজ্য বিজেপির সভাপতির নেতৃত্বে যখন বরিশাল পুলিশ জেলায় যে ধন্যবাদ পরিস্থিতি নজর হয়েছে, বিশেষ করে তুমি এত খণ্ডযুদ্ধ বেঁধে গেছে, এত ইট বৃষ্টি হয়েছে, পুলিশ বাধ্য হয়ে লাঠিচার্জ করেছে, অন্যদিকে টিয়ার গ্যাসের সেল পাঠিয়েছে। আমি একবার সেই ছবিতে দেখাবো যে বিজেপির রাজ্য সভাপতি সেখানে তাদের নেতা, মহিলা নেতা, কর্মী সমর্থকদের অবস্থান বিক্ষোভ করছে। সেই ছবিটা তোমাকে সরাসরি একবার দেখাতে যাবে। কলকাতা এখনো তারা কিন্তু এই বিক্ষোভ করছে এবং তাদের মূলত দাবি যে বিকাশ সিং সঞ্জিত, তুমি আমাদের সঙ্গে থাকো। আমার দেশ সংগ্রাম, আমার দেশ সংগ্রাম, সুকান্ত মজুমদার নেতৃত্বে আমার দেশ সংগ্রাম, আমার দেশ সংগ্রাম, দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায়। অবস্থান বিক্ষোভে বিজেপি, আপনারা দেখতে পাচ্ছেন সুকান্ত মজুমদারের নেতৃত্বে সুকান্ত মজুমদার তিনি কিন্তু বলে দিয়েছেন পুলিশ অভিযোগ না শোনা পর্যন্ত এই অবস্থান চলবে। পুলিশের ব্যারিকেড ভেঙে বসিরহাটের এসপি অফিসের ঠিক সামনে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে এই অবস্থান বিক্ষোভ চলছে। দেখতে পাচ্ছেন সেই অবস্থান বিক্ষোভের ছবি। সুকান্ত মজুমদার ঘোষণা করেছেন পুলিশ তাদের অভিযোগ না শোনা পর্যন্ত এইভাবেই তারা অবস্থান করবেন, এইভাবেই তাদের বিক্ষোভ কর্মসূচি চলবে। এসপি অফিসের ঠিক সামনে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এই মুহূর্তে বিজেপির কর্মী সমর্থকরা রয়েছেন এই কর্মসূচির যিনি নেতৃত্ব দিচ্ছেন সুকান্ত মজুমদার। কিছুক্ষণ আগে আপনাদের দেখিয়েছি বিজেপির এসপি অফিস ঘেরাও কর্মসূচিকে ঘিরে তুলকালাম কাণ্ড বাজে, পুলিশকে লক্ষ্য করে ইট পাথর ছোড়া হয় এবং পাল্টা আমরা যেটা দেখেছি রণক্ষেত্র চেহারা নেয় গোটা এলাকা। পুলিশের লাঠিচার্জ এবং এরপর আমরা যেটা দেখি যে ব্যারিকেড ভেঙে ঢুকে যান বিজেপি কর্মী সমর্থকরা। একটু আগে রণক্ষেত্র চেহারায় বসিরহাট থানা এলাকা দেখতে পাচ্ছেন সেই ছবির পাশাপাশি রাস্তায় বসে এসপি অফিসের ঠিক সামনে বিজেপির কর্মী সমর্থকরা। আমি যাবো এই খবর নিয়ে ফিরছি একটা ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। বিরতিতে যাওয়ার আগে যে খবরে নজর রেখেছিলাম, যে ছবি আপনাদের দেখাচ্ছিলাম বসিরহাটের ছবি, যেখানে বিজেপির এসপি অফিস ঘেরাও কর্মসূচিকে ঘিরে কিছুক্ষণ আগেই ধুমধুমার কাণ্ড বাঁধে এবং এই মুহূর্তে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে বিজেপির কর্মী সমর্থক তারা কিন্তু অবস্থান বিক্ষোভ করছেন এবং বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি কিন্তু ঘোষণা করে দিয়েছেন যে পুলিশ তাদের অভিযোগ না শোনা পর্যন্ত ওই স্থানেই তারা অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবেন। কথা বলবো সরাসরি, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। তার আগে যে ছবি আপনাদের দেখাচ্ছি কিছুক্ষণ আগের কথা, যেমনটা বলছিলাম যে এই যে এসপি অফিস ঘেরাও কর্মসূচি, এই কর্মসূচিকে ঘিরে কিন্তু ধুমধুমার কাণ্ড বাঁধে বসিরহাটে। রণক্ষেত্রের চেহারায় বসিরহাট, পুলিশ এবং বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে ধস্তাধস্তি হয় এবং আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। পুলিশের ব্যারিকেড ভেঙে ঢুকে যান বিজেপির কর্মী সমর্থকরা, পুলিশ লাঠিচার্জ করে, পুলিশের দিকে ইট বৃষ্টি শুরু হয় পাল্টা। বিজেপির রাজ্য সভাপতি এবং কর্মী সমর্থকরা তারা এসপি অফিসের ঠিক সামনে এই মুহূর্তে রাস্তায় বসে রয়েছেন, তারা অবস্থান বিক্ষোভ করছেন। যেমনটা বলছিলাম সরাসরি কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, এই মুহূর্তে সুকান্ত মজুমদারের নেতৃত্বে অবস্থান বিক্ষোভে বিজেপির কর্মী সমর্থকরা তারা তাদের কর্মসূচি পালন করছেন এবং সুকান্ত মজুমদার যেমনটা বলে দিয়েছেন, ঘোষণা করেছেন যে যতক্ষণ না পুলিশ তাদের কথা শুনবে তারা ওখানেই অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবেন। আমরা দেখতে পাচ্ছি তিনি বসে আছেন। যদি সুকান্ত মজুমদারের সঙ্গে একটু কথা বলা যায় এবং তার কথা তার মুখ থেকে শোনা যায়। দেখো, এই মুহূর্তে সুকান্ত মজুমদারের নেতৃত্বে যান্ত্রিক কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী যে ছবি তুলে ধরছেন আপনাদের সামনে তুলে ধরছি কিছুক্ষণ আগের ছবি, যেখানে রণক্ষেত্রের চেহারা নেয় বিজেপির এসপি অফিস ঘেরাও এই যে কর্মসূচি, এই কর্মসূচিকে ঘিরে তুলকালাম কাণ্ড বাঁধে এবং আমরা জানি যে এই কর্মসূচি যা পূর্ব ঘোষিত এবং সুকান্ত মজুমদার তিনি কিন্তু পুলিশের বাধা এড়াবার জন্য গাড়ি ছেড়ে ট্রেনে করে পৌঁছানোর চেষ্টা করেন এবং তিনি ট্রেনে পৌঁছানোর পর বাইকে করে এসপি যে অফিস সেই থানার সামনে বসিরহাট থানার
সামনে কিন্তু পৌঁছে যান এবং শেষ পর্যন্ত এই কর্মসূচিকে ঘিরে কি পরিমাণ উত্তেজনা ছড়ায় সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি, যেখানে পুলিশের সঙ্গে বিজেপির কর্মী সমর্থকদের ধস্তাধস্তি বাঁধে এবং দেখতে পাচ্ছেন কতটা পরিস্থিতি আয়ত্তের বাইরে চলে যায় এবং শেষ পর্যন্ত রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার এবং কর্মী সমর্থক যারা রয়েছেন বিজেপির, তারা এসপি অফিসের ঠিক সামনে বসে রয়েছেন, তারা অবস্থান বিক্ষোভ করছেন এই মুহূর্তে। ফিরছি আরো একটা বিরতির পর, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। এবার যে খবরে নজর রাখবো, আমরা শুরুতেই যে খবরের কথা আপনাদের বলেছিলাম, অর্থাৎ যেটা জানা যাচ্ছে যে সন্দেশখালী কাণ্ডে যে 144 ধারা জারি করা হয়েছে সন্দেশখালী এলাকায়, সেই যে 144 ধারা তা খারিজের নির্দেশ কলকাতা হাইকোর্টের এবং বিচারপতির যেটা পর্যবেক্ষণ যে উত্তেজনা প্রবণ এলাকা ছাড়া গোটা এলাকায় কেন 144 ধারা, অর্থাৎ সন্দেশখালীতে গোটা এলাকায় 144 ধারা কেন, উত্তেজনা প্রবণ এলাকা চিহ্নিত করে 144 ধারা জারি। এই নির্দেশে কলকাতা হাইকোর্টের, অর্থাৎ গোটা এলাকায় 144 ধারা যেহেতু জারি করা হয়েছে তা খারিজ করার নির্দেশ কলকাতা হাইকোর্টের। সন্দেশখালীতে 144 ধারা জারি করার যে নির্দেশ তা খারিজ করলো কলকাতা হাইকোর্ট। বিচারপতি জয় সেনগুপ্ত রাজ্যের জারি করা 144 ধারা খারিজ করে দিলেন এবং বিচারপতির যেটা পর্যবেক্ষণ যে কেন গোটা এলাকায়, তিনি প্রশ্ন করেছেন যে কেন গোটা এলাকায় 144 ধারা জারি করা হয়েছে, উত্তেজনা প্রবণ এলাকায় চিহ্নিত করে তা 144 ধারা জারি করতে হবে। প্রয়োজনে 300 মিটার এলাকা নির্দিষ্ট করা যাবে, অর্থাৎ উত্তেজনা প্রবণ এলাকায় নতুন করে 144 ধারা জারি করতে হবে। কিন্তু এই যে গোটা এলাকায় 144 ধারা জারি করা হয়েছে তা কিন্তু খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। খারিজের নির্দেশ দেওয়া হয়েছে বিচারপতির পর্যবেক্ষণ যে উত্তেজনা প্রবণ এলাকা ছাড়া কেন গোটা এলাকায় 144 ধারা জারি। প্রশ্ন বিচারপতির, বিচারপতির পর্যবেক্ষণ অনুযায়ী উত্তেজনা প্রবণ এলাকা চিহ্নিত করে 144 ধারা জারি করা হয়নি, গোটা এলাকায় 144 ধারা জারি করা হয়েছে, তাই খারিজের সিদ্ধান্ত। অর্থাৎ সন্দেশখালীতে 144 ধারা জারি করার নির্দেশ খারিজ করলো কলকাতা হাইকোর্ট। এবার আপনাদের জানিয়ে দিই, সকাল থেকে যে ছবি আপনাদের দেখিয়েছি, জাতীয় মহিলা কমিশনের যারা সদস্য তারা এসেছিলেন আজকে সন্দেশখালীতে এবং সন্দেশখালীর মহিলারা যা অভিযোগ করেছেন সেই অভিযোগের ভিত্তিতে তাদের মুখ থেকে ঠিক কি অভিযোগ, তাদের কি দাবি তাদের তা জানতেই আজকে জাতীয় মহিলা কমিশনের সদস্যরা এসেছিলেন। ঠিক কি অভিযোগ সন্দেশখালীর মহিলাদের, শুনবো তাদের মুখ থেকে, শুনুন। আপনি বলছেন যে কেন্দ্রীয় যে টিম এসেছে তাদেরকে একসাথে বললে তবে আপনি উত্তর দেবেন, হ্যাঁ তবে আমরা উত্তর কিন্তু আরেকটা বিষয় বলুন যে আপনি বললেন জমি জমা নিয়ে আপনি অত্যাচারিত হয়েছে, কিন্তু আর কোনো বিষয় নিয়ে আপনি অত্যাচারিত হয়েছে? জমি জমা নিয়ে হয়েছেন, আমাদের মেয়েদেরকে যখনই ডাকতো আমরা না গেলে হ্যাঁ সেটা হয়েছে, কিন্তু এটা এক্স্যাক্টলি অভিযোগটা কার বিরুদ্ধে? শিবু হাজরা, শিবু প্রসাদ হাজরা এবং উত্তম সর্দারের বিরুদ্ধে। আপনাকে কোনোদিনও রাতের অন্ধকারে ডেকে পাঠিয়েছে? আমাকে ডাকেনি, কিন্তু আমার পাশের একজন ডেকেছে। একজন মহিলাকে ডাকলে আমরা এতগুলো মহিলা আমরা অত্যাচারিত না? একটা মেয়ের সম্মান গেলে আমাদের সম্মান যায় না? আমাদের জনে জনে ডাকতে হবে, তারপর আপনাদেরকে বলবো। না না অবশ্যই একজন মহিলা গেলে আপনারও যাবে, সমস্ত আমাদের সমস্ত ভারতবর্ষী সমস্ত মহিলার যাবে। কিন্তু পার্টিকুলার অভিযোগটা দিদিভাই সবাই তো বলছে যে রাজ্যের টিমও আসবে, এসে আপনাদের থেকে অভিযোগ নেবে, আপনাদের যে সমস্যা আপনারা বলতে পারছেন না ভয়তে। ইনফরমেশন করবেন, আমরা মহিলারা সবাই দাঁড়াবো, আমরা একে একে বলবো। তাহলে আমি আপনাকে জিজ্ঞাসা করছি যে আপনাকে কখনো এই শেখ শাহজাহান বা শিবু হাজরা ডেকে পাঠিয়েছিল রাতের অন্ধকারে? না, আমাকে ডাকেনি। আপনার উপরে শারীরিক নির্যাতন হয়েছে? না, আমাকে নির্যাতন করেনি। হয়নি আপনার উপর শারীরিক নির্যাতন? আমার উপরে শারীরিক নির্যাতন হয়নি। কথা বলবো, সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, দুটি বয়ান, এক তো হচ্ছে সন্দেশখালীর মহিলারা, তাদের সঙ্গে তুমি যখন ধর্ষণের অভিযোগ নিয়ে কথা বলতে যাও আমরা শুনলাম তারা যেটা বলছেন যে না আমার সঙ্গে হয়নি, পাশের বাড়ির কারোর সঙ্গে নির্যাতন হয়েছে, বা এমনটাও বলছেন যে একজোট হয়ে কমিশনের সঙ্গে তারা কথা বলবেন। পাশাপাশি কমিশনের যেটা বক্তব্য, তারা যেটা বলছে যে নির্দিষ্ট অভিযোগ এসেছে এবং তা খতিয়ে দেখেই পদক্ষেপ নেওয়া হবে।
একদমই মধুবন্তী, তোমাকে জানিয়ে রাখবো যে আজকে সকাল থেকে আমি এই জাতীয় মহিলা কমিশন এবং রাজ্য পুলিশের সঙ্গে এই সন্দেশখালীর অলিতে গলিতে ঘুরেছি এবং যেই ঘরে তারা গিয়েছিলেন সেই মহিলাদের সঙ্গে কথা বলার জন্য আমি সমস্ত বাড়িতে গিয়েছি এবং প্রতিটা মহিলাকে আমি জিজ্ঞাসা করেছি যে তাদের স্পেসিফিকভাবে কি তাদের অভিযোগ। তার মধ্যে থেকে আমি যদি 6 থেকে 7 জন মহিলাকে জিজ্ঞাসা করেছি, তার মধ্যে থেকে প্রত্যেকেই বেশিরভাগ জন তারা বলেছেন যে শারীরিক নির্যাতন তাদের ওপরে হয়নি, কিন্তু তারা শুনেছে যে তার পাশের বাড়ির ওপরে হয়েছে, কেউ বা শুনেছেন আর কেউ বা বলেছেন যে তাদের পাশের বাড়ির যারা মহিলারা আছে তাদের ওপরেই অত্যাচার হয়েছে। এমনকি মহিলা কমিশন যখন যায়, জাতীয় মহিলা কমিশন, তাদেরকেও বলা হয় যে তাদেরকে একসঙ্গে হয়ে তবেই তারা মুখ খুলবেন, তার আগে মুখ খুলবেন না এবং মুখ বন্ধ করে অর্থাৎ মুখে কাপড় বেঁধেই তারা কথা বলবেন, এমনটাও কিন্তু তারা মন্তব্য করেন। এবং সেটাই দেখা যায় যে যখন জাতীয় মহিলা কমিশন যখন গিয়ে পৌঁছায়, প্রথমে একটি বাড়িতে তাদেরকে রিফিউজ করে, সেই মহিলা কথা বলতে চান না এবং তারপরের বাড়িতে যখন তারা যায় সেখানকার মহিলারাও বলে যে তারা একসাথে হয়ে কথা বলবে এবং তারপরে সেখানেই সব মহিলাদের ডাকা হয় এবং সেখানেই জাতীয় মহিলা কমিশন তারা কথা বলে। এবং তারপরে রাজ্য পুলিশের যে টিমটি বেরিয়েছিল, 10 জনের একটি টিম, যেখানে 2 জন ডিআইজি পদমর্যাদার অফিসাররা রয়েছেন, ডিআইজি সিআইডি সোমা দাস মিত্র, তিনি এই টিমটিকে লিড করছে। সেই অফিসার তারা প্রত্যেকে বলছিলে যে তুমি ঘরে ঘরে গিয়ে মহিলাদের সঙ্গে কথা বলেছো ধর্ষণের অভিযোগ সম্পর্কে, তারা কি বলছেন শুনে নেব আরো একজনের কথা। আমাকে জিজ্ঞাসা করা হলো আমাদের কি কি অভিযোগ, কিন্তু এটা আমাদের সমস্ত মহিলাদের লড়াই, আমাদের কোনো ইনফরমেশন না করে এভাবে আমাদের বাড়ি বাড়ি জিজ্ঞাসা করতে পারবেন না। কিন্তু এটা তো কেন্দ্রীয় মহিলা কমিশনের, আমাদেরকে ইনফরমেশন করতে হবে, তো কেন্দ্রীয় হোক বা রাজ্যের হোক, আমাদেরকে ইনফরমেশন না করে আমাদেরকে কেন আপনাদেরকে জানিয়ে আসতে হবে এটা বলছে? হ্যাঁ, আমাদের না জানলে বাড়ি বাড়ি আমরা অত্যাচারিত, কিন্তু আমাদের এই এক এক করে আমরা এভাবে বলতে পারবো না। আমাদের যখন মহিলারা আমরা সবাই বেরিয়েছিলাম, সবাই আমাদেরকে একসঙ্গে জিজ্ঞাসা করেন, আমাদের মনে সাহস করে আমরা বলতে পারবো। দিদি ভাই, একটা জিনিস বলুন, আপনার মুখ চাপা আছে, আপনার ক্যামেরায় মুখ দেখা যাচ্ছে না, আপনি কি অত্যাচারিত হয়েছেন? হ্যাঁ, অত্যাচারিত হয়েছি। প্রথমত আমাদের যে জমিগুলো নিয়েছে, আমাদের জমির লিস্ট টাকা বছরের পর বছর দেয়নি, তাহলে আমরা খাবো কি? মধ্যরাতে পার্টি অফিসে তুলে নিয়ে যাওয়ার যে অভিযোগ আপনারা করতেন, যে নির্যাতনের অভিযোগ করতেন, সেই সংক্রান্ত অভিযোগের আদৌ বাস্তবতা আছে কিনা সেটা দেখার জন্য। না হলে এতগুলো মহিলাকে মিথ্যে কথা বলবে? একটা এত বড় গ্রামের মহিলাকে মিথ্যে কথা বলবে? না না, এই যে সেন্ট্রালের এই টিমটা এখন যারা এসেছিলেন, এই টিমটা আমি চিনি না, ওটা সেন্ট্রাল কি কেন্দ্রীয় কি রাজ্য আমি চিনি না, আমি এইভাবে একা বলতে পারবো। আপনি তো সন্দেশখালীতেই থাকেন? হ্যাঁ, সন্দেশখালীতেই থাকেন আপনি। আপনাকে কি কেউ কোনোদিনও ডেকেছিল রাত্রিবেলা আসুন বা আপনার উপরে কোনো রকম কোনো অত্যাচার? না, আমাকে ডাকেনি, কিন্তু আমার ওই অনেকে ডেকেছে। অনেককে ডেকেছে, আপনি শুনেছেন? হ্যাঁ, আমি শুনেছি, তবু আমি এটা জানিনি কেন। আপনাকে কোনোদিনও কেউ নির্যাতন করেনি তো? আপনার শারীরিক কোনো অত্যাচার হয়নি তো? না, আমার ওটা হয়নি, আমি খুব অসুস্থ। আর আপনাকে কি কেউ কোনোদিনও ডেকেছে মিটিং এর নাম করে? মিটিং এ রাতে ডাকেন, দিনে মিটিং এ, তোমার সপ্তাহে 2 বার মিটিং হলে মিটিং এ চলো, বাড়িতে সবাই যেতে হবে। সেটা কোথায় মিটিং? ওই ধামাখালি, সন্দেশখালী। ও আচ্ছা, যেখানে যা মিটিং হবে সেই মিটিং এ যেতে হবে। আমি আবারও কথা বলবো, সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, আমি শুনলাম তুমি যেমনটা বলছিলে যে মহিলাদের সঙ্গে তুমি নিজে কথা বলেছো। একটা প্রশ্ন উঠছে যে তুমি যেটা বলছিলে যে অভিযোগ আপনারা তুলেছেন তার বাস্তবে কোনো সত্যতা আছে কিনা বা আদৌ আপনার সঙ্গে হয়েছে কিনা, সেই মুহূর্তে তাদের রিয়াকশন ঠিক কি ছিল, স্পষ্ট করে তুমি যদি একটু ব্যাখ্যা করো। দেখো, স্পষ্টভাবে তোমাকে যদি ব্যাখ্যা করতে চাই, তাহলে যেই মুহূর্তে আমি তাদেরকে এই প্রশ্ন করছিলাম যে তাদের সঙ্গে, আমি যার সঙ্গে স্পেসিফিক কথা বলছিলাম তার সঙ্গে এরকম কোনো ঘটনা ঘটেছে কিনা, অর্থাৎ শারীরিক নির্যাতনের ঘটনা, যেটা বারবার বলা হচ্ছে রাতের অন্ধকারে মিটিংয়ের নাম করে পার্টি অফিসে ডাকা হতো এবং তারপরে তাদের উপরে অত্যাচার করা হতো, শারীরিক অত্যাচার। সেই বিষয়টা যখন স্পেসিফিকভাবে তাকে জিজ্ঞাসা করা হচ্ছিল যে আপনার সঙ্গে কি এরকম ঘটনা ঘটেছে, সেই ব্যক্তি বা সেই মহিলা কিন্তু বলেছেন যে তার সঙ্গে
সঙ্গে এই ঘটনা ঘটেনি, কিন্তু তার পাশের বাড়ির সঙ্গে ঘটেছে বা তারা শুনেছেন এরকম ঘটনা ঘটেছে, সেই কারণের জন্যই তারা এক যোগে এই আন্দোলন করছেন বলে এমনটাই মন্তব্য করেছে। এবং এইখানে দাঁড়িয়ে আমি তোমাকে বলবো যে 6 থেকে 7 জন মহিলা ঠিক একইভাবে এই সেম উত্তর দিয়েছে। যাদেরকে এই প্রশ্ন করেছি তারা ঠিক একইভাবে একই সেন্টেন্সে উত্তর দিয়েছে। এবং পাশাপাশি একজন মহিলাকে, তিনি যথেষ্ট বয়স্ক, তাকে যখন এই বিষয় নিয়ে জিজ্ঞাসা করা হয় তিনি বলেন যে তার সঙ্গে এরকম ঘটনা হয়তো ঘটেনি, কারণ তিনি যথেষ্ট বয়স্ক, তার শিবুর মায়ের বয়সী তিনি, এই ঘটনা তার সঙ্গে ঘটায়নি। কিন্তু তার যেহেতু সবজির দোকান রয়েছে সেই কারণের জন্য রাত বিরেতে তাকে তুলে নিয়ে যাওয়া হতো এবং তুলে নিয়ে গিয়ে পার্টি অফিস। কিন্তু এটাও বলেছেন যে একজোট হয়ে তারা কমিশনের কাছে তাদের অভিযোগ জানাবেন, যা বলার আছে বলবেন। আপাতত ধন্যবাদ রিয়া, তোমাকে কথা বললাম আমাদের প্রতিনিধি রিয়া মাঝির সঙ্গে। এবার শোনাবো জাতীয় মহিলা কমিশনের সদস্য যারা গিয়েছিলেন আজকে সন্দেশখালীতে, তারা ঠিক কি বলছেন। তারা কিন্তু বলছেন তাদের কাছে কিছু কিছু মহিলা কেউ কেউ নির্দিষ্ট অভিযোগের কথা বলেছেন। So right now we also cannot reveal all the things what we got to know. So please kindly wait. I'll request everybody of you to kindly wait. We'll submit our report to the Honorable Commission and फिर वहाँ से एक्शन लिया जाएगा। मैम पुलिस कल एक प्रेस मीट करके बताया कि जो सेक्सुअल ऑफेंस का बात किया जा रहा है वैसा कुछ कंप्लेंट उन्हें मिल नहीं रहा है। आप लोगों को कुछ मिला है सर? मैम इधर any statement about it will not serve any purpose. अभी मैं किसी भी तरह का स्टेटमेंट दे दूं कि क्या मिला है नहीं मिला है will not do the कोई purpose. कंप्लेंट मिला है ऐसा? हमारे पास कंप्लेन हमें मिला है। हमारे साथ बहुत औरतें आई थी हमसे बात करने के लिए एंड बहुत सीरियस एलिगेशंस हैं, सो वी विल वर्क। সময় হয়ে গেছে ছোট্ট একটা বিরতি নেওয়ার, বিরতির পর ফিরছি, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। এবার যে খবরে নজর রাখবো, কৃষকদের দিল্লি চলো অভিযানে একেবারে ধুমধুমার কাণ্ড। পাঞ্জাব হরিয়ানার সম্মু সীমানায় তুমুল উত্তেজনা, পুলিশের ব্যারিকেড ভাঙলেন কৃষকরা, পাল্টা টিয়ার গ্যাসের শেল ফাটায় পুলিশ। কথা বলবো নিউজ রুম থেকে, রয়েছেন আমাদের অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ। কথা বলবো দিব্যেন্দুদার সঙ্গে। দিব্যেন্দুদা, এই যে ছবি আমরা আজকে দেখলাম 2020 সালে কৃষক আন্দোলনের পর আবার আজকে এই ছবি। হ্যাঁ দেখো, যে এই মুহূর্তে যে পরিস্থিতি সেটা যদি বলা যায় তাহলে পাঞ্জাব এবং হরিয়ানার যে সভ্য সীমান্ত, সেই সীমান্ত কিন্তু এই মুহূর্তে কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়েছে। এবার সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে যে আবার করে 2020 পরে যে 3 বিতর্কিত কৃষি আইন ছিল, সেই বিতর্কিত কৃষি আইন কিন্তু মোদী সরকার প্রত্যাহার করতে বাধ্য হয়। এবং তারপরে কিন্তু এই 2020 যে এই 20 পরে যে আবার নতুন করে কৃষক আন্দোলন, এবং পাঞ্জাব এবং হরিয়ানা থেকে একাধিক কৃষক, অন্ততপক্ষে 10,000 কৃষক এই মুহূর্তে সম্মু সীমান্তে তারা রয়েছেন এবং সেখানে তারা ট্রাক্টর নিয়ে জমায়েত হয়েছেন। তারা দিল্লির দিকে যেতে চান, কিন্তু এখনও প্রায় 200 কিলোমিটার পর্যন্ত বাকি রয়েছে দিল্লি যাওয়ার যে রাস্তা। সুতরাং এই বিক্ষোভটা, কৃষক যে বিক্ষোভটা আবার নতুন করে কেন দানা বাঁধলো, তাতে যে স্বামীনাথন কমিশন, সেই কমিশনের যে প্রস্তাব, সেই প্রস্তাব মেনে যে ফসলের যে ন্যূনতম সহায়ক মূল্য, সেই সহায়ক মূল্য কিন্তু তাদের দিতে হবে। তার সঙ্গে এই লখিমপুর খেরিতে যে মামলা হয়েছিল একাধিক কৃষকের বিরুদ্ধে, সেই মামলা প্রত্যাহার করতে হবে। এবং তার সঙ্গে যে সমস্ত কৃষকদের তাদের যেটা মূল দাবি, যে মূলত দুটি সংগঠন, একটা হচ্ছে সংযুক্ত কিষাণ মোর্চা এবং মজদুর কিষাণ মোর্চা, এই দুটি সংগঠনের সঙ্গে কিন্তু একদমই, অর্থাৎ দিব্যেন্দুদা একাধিক দাবি রয়েছে কৃষকদের, সেই একাধিক দাবি নিয়ে কিন্তু এই দিল্লি চলো অভিযান এবং যাকে ঘিরে ধুমধুমার কাণ্ড। এই আলোচনায় ফিরছে একটা ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। যে খবরে আমরা নজর রেখেছি, কৃষকদের দিল্লি চলো অভিযান এবং যাকে ঘিরে ধুমধুমার কাণ্ড। আমার সঙ্গে রয়েছেন দিব্যেন্দু ঘোষ, আমাদের অ্যাসাইনমেন্ট হেড। আমরা কথা বলবো তার সঙ্গে। দিব্যেন্দুদা, একাধিক দাবি রয়েছে, সেই দাবিগুলো যদি একটু এক্সপ্লেন করেন। হ্যাঁ দেখো, দাবি বলতে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, যে গতকাল রাতে কিন্তু 2 কেন্দ্রীয় মন্ত্রী, কেন্দ্রীয় কৃষিমন্ত্রী অর্জুন মুন্ডা এবং কেন্দ্রীয় ক্রেতা সুরক্ষা মন্ত্রী পীযূষ গোয়েল, তারা এই কৃষক সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠকে বসেন। কিন্তু সেই বৈঠক কার্যত ফলপ্রসূ হয়নি, যে কারণে এই বৈঠক যেহেতু কার্যত ভেস্তে যায়, তারপরেই কিন্তু কৃষকরা পাঞ্জাব এবং হরিয়ানা থেকে তারা কিন্তু দিল্লির উদ্দেশ্যে রওনা দেয়। এবং সম্মু সীমান্ত, অর্থাৎ পাঞ্জাব এবং হরিয়ানার মধ্যে যে মূল যে জায়গাটা, সেই জায়গায় কিন্তু এই মুহূর্তে কার্যত রণক্ষেত্রের চেহারা। কারণ ড্রোন উড়িয়ে সেখানে কিন্তু কাঁদানে গ্যাস ছোড়া হচ্ছে, সেখানে জলকামান ব্যবহার করা হচ্ছে। অর্থাৎ দিল্লিতে ঢোকার আগে, দিল্লিতে আমরা যেটা আগেই বলছিলাম আমি, যে আগামী 12ই মার্চ পর্যন্ত দিল্লিতে কিন্তু 144 ধারা জারি, অর্থাৎ সেখানে কাউকে ঢুকতে দেওয়া হবে না। এবং দিল্লি যতগুলো সীমান্ত, যেটা 2020-তে আমরা দেখেছিলাম,
বিশেষ করে টিকরি, গাজীপুর এবং সিঙ্গুর সীমান্ত, এই সীমান্তগুলো কিন্তু কার্যত সিল করে দেওয়া হয়েছে। সেখানে শুধুমাত্র কাঁটাতারে বেড়া নয়, সেখানে কিন্তু এই যে কংক্রিটের যে ব্যারিকেড, সেই ব্যারিকেড পর্যন্ত রাখা হয়েছে। কিন্তু আমরা কিন্তু সেই ছবি দেখেছি যে কৃষকরা ট্রাক্টর নিয়ে এসেছে, অর্থাৎ পাঞ্জাব এবং হরিয়ানা থেকে যে কৃষকরা ট্রাক্টর নিয়ে এসেছে, সেই ব্যারিকেড কিন্তু তারা ভেঙে দিয়েছে। ব্যারিকেড তারা ভেঙে দেয় এবং তারা কিন্তু সকালেই ঘোষণা করেছিল যে আধ ঘন্টার মধ্যে এই সমস্ত ব্যারিকেড ভেঙে আমরা দিল্লির উদ্দেশ্যে রওনা দেবো। এখনো পর্যন্ত কিন্তু প্রায় যেটা জানা যাচ্ছে যে 100 থেকে 150 কিলোমিটার দূরে রয়েছে দিল্লি থেকে, অর্থাৎ এই যে 3 সীমান্ত, সেই সীমান্ত দিয়ে কিন্তু এখন ঢোকা যাচ্ছে না। মূল যে বিষয়টা যেটা মধুবন্তী বলছিল যে কি দাবি নিয়ে, অর্থাৎ ফসলের যে ন্যূনতম সহায়ক মূল্য, যেটা স্বামীনাথন কমিশনের যে কমিশন তার যে প্রস্তাব ছিল, সেই প্রস্তাব তাদের দিতে হবে এবং যে সমস্ত মামলা রয়েছে কৃষকদের উপরে, সেই মামলা কিন্তু প্রত্যাহার করতে হবে। এই দাবি নিয়ে মূলত কৃষকদের আবার আন্দোলন এবং 2020 পরে আবার সেই 2024 কিন্তু কৃষক আন্দোলন, সেটা কিন্তু বড় আকার নিচ্ছে এবং 2024 ভোটের আগে এটা কিন্তু একটা অন্যতম বড় ইস্যু বিরোধীদের কাছে। অবশ্যই খবরের দিকে নজর থাকবে। আপাতত ধন্যবাদ দিবেন্দু দা, আপনাকে। কথা বললাম আমাদের অ্যাসাইনমেন্ট হেড দিবেন্দু ঘোষের সঙ্গে। 4টে 4 দিক আজকের মতো এ পর্যন্তই। দেখছেন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।